আমার নাম রিয়া। বিয়ের পর এই বাড়িতে এসেছি আজ মাত্র 10 দিন হলো। বাড়িটা অনেক বড়, 3 তলা পুরনো বাড়ি। বাইরে থেকে দেখলে রাজপ্রাসাদের মতো লাগে, কিন্তু ভেতরে যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। আমার স্বামী রাশেদ সাহেব একজন ব্যবসায়ী। বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, তাই দিনের অনেকটা সময়ই আমাকে একাই কাটাতে হয়। সেদিন বিকেলে হঠাৎ খবর পেলাম রাশেদ সাহেবের ছেলে আবির হোস্টেল থেকে ফিরছে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ বিয়ের আগে তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। সন্ধ্যের দিকে দরজার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি একজন লম্বা শান্ত স্বভাবের ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, চোখে চশমা, মুখে ক্লান্তির ছাপ। আমি হাসি মুখে বললাম, এসো আবির, ভেতরে আসো। সে মাথা নাড়ল, কিন্তু খুব বেশি কথা বলল না। রাতের খাবারের সময়ও আবির প্রায় চুপচাপ ছিল, তবে কয়েকবার মনে হলো সে যেন আমাকে কিছু বলতে চায়, আবার বলছে না। খাওয়া শেষে আমি রান্নাঘরে বাসন গুছাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম আবির দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কিছু বলবে? আবির একটু ইতস্তত করে বলল, আপনি এই বাড়িতে আসার পর কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন? আমি ভ্রু কুঁচকে বললাম, অদ্ভুত মানে? সে চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, রাত হলে ওপরের তলায় কারোর হাঁটার শব্দ শোনা যায়। আমি হেসে বললাম, পুরনো বাড়ি, কাঠের মেঝে, এসব স্বাভাবিক। কিন্তু আবিরের মুখে কোনো হাসি ছিল না। সে ধীরে বলল, আমি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি, এই শব্দ আগে কখনো শুনিনি। তার কথা শুনে আমার বুকের ভেতর অকারণ একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সেদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই ওপরের তলা থেকে ভেসে এলো ঠক ঠক ঠক। মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি বিছানায় উঠে বসলাম, আর তখনই বুঝতে পারলাম আবির যা বলেছিল সেটা হয়তো কল্পনা ছিল না। সারা রাত আর ঘুমাতে পারিনি। ওপরের তলা থেকে আসা সেই পায়ের শব্দ বারবার আমার কানে বাজছিল। সকাল হতেই আমি নিজেকে বোঝালাম হয়তো সবই আমার কল্পনা, নতুন বাড়ি, নতুন পরিবেশ, এসব কারণে এমন মনে হতেই পারে। কিন্তু নাস্তার টেবিলে বসতেই আবির আমার দিকে তাকিয়ে বলল, কাল রাতে শব্দটা শুনেছেন? আমার হাত থেমে গেল। তুমি কিভাবে জানলে? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমিও শুনেছি। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলাম, ওপরের তলায় কেউ থাকে? আবির মাথা নাড়ল, না, বহু বছর ধরে ওই তলার শেষের ঘরটা বন্ধ। কেন? আবির উত্তর দিল না, শুধু বলল, বিকেলে আপনাকে একটা জায়গা দেখাবো। সারা দিন অস্থিরতার মধ্যে কেটে গেল। বিকেলে আবির আমাকে নিয়ে 3 তলায় উঠল। সিঁড়িগুলো ধুলোয় ঢাকা, মনে হচ্ছিল বহুদিন কেউ এখানে আসেনি। করিডোরের একেবারে শেষ মাথায় একটি পুরনো কাঠের দরজা। দরজায় মরিচা ধরা তালা ঝুলছে। আবির নিচু গলায় বলল, এই ঘরটাই। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, এখানে কি আছে? কেউ জানে না। মানে? ছোটবেলায় একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, উনি খুব রেগে গিয়েছিলেন। তারপর থেকে আর কখনো জানতে চাইনি। ঠিক তখনই আমার চোখে পড়ল দরজার নিচে কিছু একটা। আমি ঝুঁকে দেখলাম এক টুকরো পুরনো কাগজ কিভাবে যেন দরজার ফাঁক দিয়ে বাইরে চলে এসেছে। আমি কাগজটা তুলে নিলাম। ধুলো মুছে লেখা পড়ার চেষ্টা করতেই আমার বুক কেঁপে উঠল। সেখানে কাঁপা হাতে লেখা, যদি কেউ এই চিঠি পড়ে তাহলে সত্যটা খুঁজে বের করো। আমাকে কেউ বিশ্বাস করেনি। এর পরের অংশ ছিঁড়ে গেছে। আমি আর আবির একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই একই প্রশ্ন, এই চিঠি কে লিখেছিল, আর কেন এত বছর ধরে এই ঘর বন্ধ রাখা হয়েছে? ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, ধাম। মনে হলো কেউ জোরে একটা দরজা বন্ধ করল, কিন্তু পুরো তলায় আমরা ছাড়া আর কেউ ছিল না। সেই বিকট শব্দ শুনে আমি আর আবির দুজনেই চমকে উঠলাম। করিডোরের শেষ মাথা পর্যন্ত তাকালাম, কিন্তু কাউকে দেখা গেল না। বাতাসও যেন হঠাৎ থেমে গেছে। আবির ধীরে ধীরে এগিয়ে গেল। আমি তার পেছনে পেছনে হাঁটছিলাম। করিডোরের একপাশে একটি ছোট্ট স্টোর রুম ছিল। দরজাটা আধখোলা। আবির সাবধানে দরজাটা ঠেলে খুলল। ভেতরে পুরনো আসবাবপত্র, ভাঙা ছবি আর ধুলো জমে থাকা অনেক বাক্স পড়ে আছে। হঠাৎ আমার চোখে পড়ল দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা একটি বড় ছবি। ধুলো মুছে ছবিটা দেখতেই আমি থমকে গেলাম। ছবিতে একজন যুবতী মহিলা দাঁড়িয়ে আছেন। অদ্ভুত ব্যাপার হলো, মহিলার মুখের সঙ্গে আমার চেহারার আশ্চর্য রকম মিল।
আমি হতভম্ব হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আবিরও বিস্মিত হয়ে বলল, এ তো অবিশ্বাস্য। ছবির নিচে ছোট করে একটি নাম লেখা ছিল, সায়রা রহমান, আর তারিখটি আজ থেকে প্রায় ২৫ বছর আগের। ঠিক তখনই পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা এখানে কি করছ? চমকে ঘুরে দেখি রাশেদ সাহেব দাঁড়িয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে, চোখে স্পষ্ট উদ্বেগ। তিনি দ্রুত এগিয়ে এসে ছবিটা আমার হাত থেকে নিয়ে নিলেন। আমি বললাম, এই মহিলা কে? রাশেদ সাহেব কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, এই নাম আর কখনো উচ্চারণ করবে না। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যে আমি আর কিছু বলতে পারলাম না। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বারবার ছবিটার কথা মনে পড়ছিল। আমার সঙ্গে এত মিল কেন? আর সেই চিঠি, আমাকে কেউ বিশ্বাস করেনি কথাটার মানে কি? হঠাৎ আমার মনে হলো হয়তো উত্তরটা ওই বন্ধ ঘরের মধ্যেই লুকিয়ে আছে। পরদিন দুপুরে রাশেদ সাহেব শহরের বাইরে কাজে চলে গেলেন। বিকেল হতেই আবির আমার ঘরে এলো। তার হাতে একটা ছোট্ট চাবি। আমি অবাক হয়ে বললাম, এটা কোথায় পেলে? আবির নিচু গলায় বলল, বাবার স্টাডি রুমে। আমি চাবিটার দিকে তাকিয়ে রইলাম। আমাদের দুজনেরই মনে একই প্রশ্ন ঘুরছিল, এটাই কি সেই বন্ধ ঘরের চাবি? বাড়ির বহু বছরের রহস্য কি আজ খুলতে চলেছে? আমরা ধীরে ধীরে ৩ তলার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। আর তখনও জানতাম না দরজার ওপারে যে সত্য আমাদের অপেক্ষা করছে তা আমাদের জীবন চিরতরে বদলে দেবে। আমি আর আবির নিঃশব্দে ৩ তলায় পৌঁছলাম। করিডরটা আগের মতোই নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে পুরনো পর্দাগুলো দুলছিল। আবির কাপা হাতে চাবিটা তালায় ঢোকাল। একবার, দুবার, তারপর ক্লিক, তালাটা খুলে গেল। আমরা দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলতেই ভেতর থেকে ধুলোর গন্ধ বেরিয়ে এলো। ঘরটা অনেক বছর ধরে বন্ধ ছিল সেটা বোঝাই যাচ্ছিল। ভেতরে একটি কাঠের খাট, একটি আলমারি, একটি টেবিল আর দেয়ালে ঝোলানো কিছু পুরনো ছবি। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে একটি ডায়েরি পড়েছিল, মলাটে লেখা সায়রা রহমান। আমার বুক ধরভর করতে শুরু করল। ডায়েরির পাতা খুলতেই দেখা গেল বহু বছর পুরনো হাতের লেখা। প্রথম কয়েকটি পাতায় সাধারণ পারিবারিক কথা লেখা ছিল, কিন্তু শেষের দিকের পাতাগুলো পড়তে পড়তে আমরা হতবাক হয়ে গেলাম। সেখানে লেখা ছিল, আমি জানি কেউ আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। আরও একটি পাতায় লেখা, যদি কোনোদিন কেউ এই ডায়েরি খুঁজে পায় তবে আমার নির্দোষ হওয়ার প্রমাণও খুঁজে পাবে। সত্যটা আলমারির ভেতরে লুকিয়ে আছে। আমি আর আবির দ্রুত আলমারির দিকে ছুটে গেলাম। আলমারির নিচের তাকে একটি পুরনো ফাইল পাওয়া গেল। ফাইল খুলতেই কিছু কাগজ আর কয়েকটি ছবি বেরিয়ে এলো। ছবিগুলো দেখে আবির বিস্ময়ে বলল, এ তো বাবা। ছবিতে তরুণ বয়সের রাশেদ সাহেব, সায়রা রহমান এবং আরও একজন অচেনা ব্যক্তি ছিলেন। ফাইলের মধ্যে একটি চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল যে সায়রার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল তার আসল দায়ী ছিলেন অন্য একজন, কিন্তু সেই সত্য কখনো প্রকাশ পায়নি। আমি অবাক হয়ে বললাম, তাহলে সায়রা নির্দোষ ছিলেন? আবির মাথা নাড়ল, মনে হচ্ছে তাই। ঠিক তখনই নিচতলা থেকে দরজা খোলার শব্দ ভেসে এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। রাশিদ সাহেব তো আগামীকাল ফেরার কথা, তাহলে এখন কে এলো? কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে কারোর ওপরে ওঠার শব্দ শোনা যাচ্ছে, ধীরে ধীরে, আরও কাছে। আমি আর আবির আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকালাম, কারণ আমরা বুঝতে পারছিলাম কেউ একজন সরাসরি এই বন্ধ ঘরের দিকেই এগিয়ে আসছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমি আর আবির নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর দরজার সামনে এসে একজন থামল। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলেন রাশেদ সাহেব। তার চোখ প্রথমেই পড়ল আমার হাতে ধরা ডায়েরির ওপর। কয়েক সেকেন্ড তিনি নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, শেষ পর্যন্ত তোমরা সব জেনে গেছ? আমি সাহস করে জিজ্ঞেস করলাম, সায়রা রহমান কে ছিলেন? রাশেদ সাহেব ধীরে ধীরে পুরনো ঘাটে বসে পড়লেন। তার চোখে জল চিকচিক করছিল। সায়রা ছিল আমার বড় বোন। আমি আর আবির দুজনেই অবাক হয়ে গেলাম। তিনি বলতে শুরু করলেন, অনেক বছর আগে আমাদের পরিবারের একটি ব্যবসা ছিল। সেই ব্যবসার হিসেব থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়। প্রকৃত অপরাধী ছিলেন আমাদের একটি ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু সব দোষ সায়রার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। কেউ কি তার কথা বিশ্বাস করেনি? আমি জিজ্ঞেস করলাম। রাশেদ সাহেব মাথা নিচু করলেন, না, এমনকি আমিও না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
তিনি কাঁপা গলায় বললেন, সায়রা বারবার নিজেকে নির্দোষ বলেছিল, কিন্তু আমরা কেউ তার পাশে দাঁড়াইনি। অপমান আর কষ্ট সহ্য করতে না পেরে সে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর আর কখনো তার খোঁজ পাইনি। রাশেদ সাহেব চোখ মুছে বললেন, যখন সত্যিটা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। অপরাধী ধরা পড়েছিল, কিন্তু সায়রা আর ফিরে আসেনি। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। এত বছর ধরে একজন নির্দোষ মানুষের স্মৃতি এই ঘরের মধ্যে বন্দী হয়েছিল। রাশেদ সাহেব বললেন, আমি এই ঘর বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রতিদিন এই ঘর আমাকে আমার ভুলের কথা মনে করিয়ে দিত। আবির ধীরে ধীরে তার বাবার পাশে গিয়ে দাঁড়াল। বাবা, ভুল সবাই করে, কিন্তু সত্যকে স্বীকার করার সাহস সবার থাকে না। রাশেদ সাহেব তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর বহু বছর পর হয়তো প্রথমবারের মতো তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরের কয়েক সপ্তাহ আমরা সবাই মিলে সায়রার নির্দোষ হওয়ার প্রমাণগুলো সংগ্রহ করলাম। স্থানীয় পত্রিকায় তার সম্পর্কে সত্য ঘটনা প্রকাশ করা হলো। পরিবারের সবাই প্রকাশ্যে স্বীকার করল যে সায়রার সঙ্গে অন্যায় করা হয়েছিল। বহু বছরের অপবাদ অবশেষে মুছে গেল। একদিন বিকেলে আমি 3 তলার সেই ঘরে দাঁড়িয়েছিলাম। জানালার বাইরে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। আগের মতো আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না, কোনো ভয় নেই, কোনো রহস্য নেই, শুধু এক ধরনের শান্তি। আমার মনে হলো হয়তো সত্যকে আর লুকিয়ে রাখার প্রয়োজন নেই বলেই বাড়িটাও শান্ত হয়ে গেছে। নিচ থেকে আবির ডাকল, মা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মা শব্দটা শুনে আমি হেসে ফেললাম। আমি নিচে নামতে শুরু করলাম। পেছনে শেষবারের মতো ঘরটার দিকে তাকিয়ে মনে মনে বললাম, সত্যকে যতদিনই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সে আলোয় আসবেই। আর সেই আলোর সামনে সব রহস্য, সব মিথ্যে, সব অন্ধকার হার মেনে যায়।